আয়করে ছাড়ে বড়সড় ঘোষণা যা করলেন 12,75,000 টাকা পর্যন্ত, মানে 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদের কোনো কর দিতে হবে না। তার বেশি হলে কি দিতে হবে, তার কম হলে কি দিতে হবে, সবটাই জানবো। তবে আগে নির্মলা সীতারামন কি বললেন, ঘোষণা করলেন, দেখুন। Personal income tax reforms with special focus on middle class. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. অনেক বিশেষজ্ঞই এখনো পর্যন্ত সন্দিহান, বাজেট একেবারে পুরো কাগজ না পাওয়া পর্যন্ত তারা বলতে পারছেন না, কিন্তু অনেকেই বলছেন এটা 12 লক্ষ স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে 75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্ল্যাবগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। মিডল ক্লাসের উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে। আর বিজেপি রাজ্য সভাপতি, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি কি বললেন? 12 লাখের মধ্যে যদি আপনার ইনকাম হয়, অর্থাৎ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে। কিন্তু 14 লাখ বা 16 লাখ যদি আপনার ইনকাম হয়, তখন আপনি পুরো স্ল্যাবের মধ্যে পড়বেন। সেক্ষেত্রে অনেক আপনারা জানেন অনেক কমানো হয়েছে। 0 থেকে 4 লাখ আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, 4 থেকে 8 লাখ 5% দিতে হবে, এবং সো অন। অর্থাৎ যত কম রোজগার হবে, অর্থাৎ মিডল ক্লাসের দিকে যারা থাকবে তাদেরকে আরো তত বেশি রিলিফ পাবে। আর এবার আমরা কথা বলেছিলাম বিভিন্ন জেলায় সাধারণ মানুষের সঙ্গে এই আয়কর বাজেট নিয়ে, আয়করের ছাড় নিয়ে চাকুরিজীবীদের, দেখুন। এটা তো খুব ভালো হয়েছে, কারণ এখনকার যে ইনকাম হয়েছে, ইনকামে নর্মালি 7-8 লাখ টাকা, যেটা আগে 7 লাখ টাকা ছিল, সেই ইনকামের হিসাবে এখন 12 লাখ টাকা দিয়েছে। খুবই ভালো কাজ করেছে এটা, গভর্নমেন্টের তরফ থেকে খুব ভালো কাজ, আমি তো বলবো। এটা দেখা যায় তো একদিকে মিডল ক্লাস আমাদের অনেকটাই বিগ রিলিফ, কেন কি আমাদের এটা ট্যাক্স দিতে হচ্ছে না এখন 12 লাখ অব্দি। আর আগে 7 লাখ ছিল, এখন 12 লাখ করেছে। তো অফকোর্স নির্মলা ম্যাম আমাদের জন্য কিছু তো ভালো করছে। এটা তো একটা ভালো মুভ করেছে যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েছে। এটা আমাদের পক্ষে কিছুটা সুবিধে হবে, সাধারণ মধ্যবিত্তের পক্ষে ট্যাক্সের ছাড়টা পাবে। আমি মানস ঠাকুরের কাছে যাব যে একটু পরিষ্কার করে আবার দেওয়া, যে অনেকেই বলছেন যে আমরা ট্যাক্স তো উনি ঘোষণা করলেন 4 লক্ষ থেকে 8 লক্ষ, 8 লক্ষ থেকে 12 লক্ষ, তাহলে 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স নেই, এটা কেন বলা হচ্ছে? আমি বলি, হ্যাঁ, 4 লক্ষ টাকা পর্যন্ত কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লক্ষ থেকে 8 লক্ষ, তার মানে 4 লক্ষ টাকার উপর 5%, দ্যাট মিনস 20,000 টাকা ট্যাক্স হয়। 8 লক্ষ থেকে 12 লক্ষ, তার মানে অ্যানাদার 4 lakhs, 10%, মানে 40,000 টাকা। দ্যাট মিনস যদি 12 লক্ষ টাকা কারো ইনকাম হয়, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে 60,000 টাকা। তার কাছে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন বলা আছে 75,000 টাকা। তার মানে 12 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, হয়ে যাচ্ছে। এবার যদি 13 লক্ষ হয়, 13 লক্ষ মানে অ্যানাদার 15,000 টাকা। তার মানে 13 লক্ষ টাকা পর্যন্ত সে ছাড় পেয়ে যাচ্ছে, কোনো টাকা দিতে হচ্ছে না। এরপর যা যেমন হবে, যদি 14 লক্ষ হয়, 15 লক্ষ হয়, একইভাবে 15%, 20% এভাবে বাড়বে। এটা হচ্ছে অন্য কোনো এক্সামশন বাদ, ডিডাকশন বাদ দিয়ে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশনের ওপর। বাট আমার এখানে একটু কথা বলার আছে, আমাকে যদি একটু অ্যালাউ করা হয়। আমরা এত অনেক কথা বলছি যে ইন্ডিয়া কিন্তু এখনও ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রিতে অনেক লোন নিতে হবে, আমাদেরকে অনেকভাবে এগোতে হবে। সেই জন্য আমাদেরকে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে বা চ্যালেঞ্জ নিতে হচ্ছে, নাম্বার ওয়ান।
নাম্বার 2, আমরা যদি দেখি জিএসটি যখন এসছিল প্রায় 15 থেকে 16 বছর ডিবেট, এতগুলো স্টেট এদের সঙ্গে অনেক রকমের ডিবেটের মধ্যে এসে জিএসটি স্টার্ট করতে 17 সালে যেটা এসছে সেটা কিন্তু ওই 96-97 থেকে শুরু হয়েছিল, আর জিএসটি স্টার্ট হলো 17তে। ডিটিসিও কিন্তু আমরা যদি একটু আমাকে যদি অ্যালাউ করা হয়, ডিটিসির ব্যাপারটা কি, আমি ইনকাম ট্যাক্স যদি দেখি, আমরা বলি ইনকাম ট্যাক্স কিন্তু 1961। আমরা যদি প্রি ইন্ডিপেন্ডেন্স দেখি, রাদার প্রি ইন্ডিপেন্ডেন্স নয়, সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857, তখনও কিন্তু ট্যাক্স ছিল, মানে প্রত্যেক মানে এরিয়া ওয়াইজ ট্যাক্স নেওয়া হতো রাজারা। তো যখন 1850 আগেও ট্যাক্স ছিল, তো আমি সেটাই বলছি, তখন কারা নিত, তখন নিত একটা কোম্পানি। হ্যাঁ, মানে যারা এসে দখল করলো, যখন দেখলো 1857-এ সিপাহী বিদ্রোহ হলো, তখন ওরা আর সামলাতে পারবে না, তখন ইংল্যান্ডের রাজা এলো, তখন কিন্তু ওরা প্রথম ট্যাক্স চালু করলো 1860 সালে। 1860 সালে রিভাইজ হলো 1918, 1918 পর 1922, তারপর 1961 যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পেলাম। তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশন সম্পূর্ণ আলাদা একদম। হ্যাঁ, সেই জন্য এই 1961-এর পর যে এখন হতে যাচ্ছে ডিটিসি, প্রচুর সেকশন এসেছে, চলে গেছে। আমাদেরকে যারা আমরা এই নিয়ে পড়াশোনা করি তাদেরকে কিন্তু এটা নিয়ে আমাদেরকে অনেক ঘাটাঘাটি করতে হয়। সেই জন্য এটাকে অনেক ছোট করে দিয়ে বা অনেক সেকশন সাবসেকশনকে অমিট করে দিয়ে ডিটিসি আনা হচ্ছে, এবং ডিটিসি আসার পর বা রাদার ডিটিসির সঙ্গে প্যারালালি এইগুলোকে চেঞ্জ করা হচ্ছে। এটি কত ছোট করে করা যায়, ডিজিটাইজেশন এবং মানে টেকনোলজিক্যাল কতটা আপডেশন করা যায়, সেটা হচ্ছে ডিটিসি। আমাদেরকে ওয়েট করতে হবে এই ডিটিসি আসা এবং তার অ্যাপ্লিকেশনটার জন্য। কালকে বাজেট অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি এই মধ্যবিত্ত আয়কর ছাড়, মধ্যবিত্তের স্বস্তি, এটার কি একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন? গরিব এবং মধ্যবিত্তের জন্য বানানো হোক বাজেট, এরকমটাই আবেদন রেখেছিলেন নরেন্দ্র মোদী। দেখুন, मां लक्ष्मी हमें सिद्धि और विवेक देती है, समृद्धि और कल्याण भी देती है। मैं मां लक्ष्मी से प्रार्थना करता हूं कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे। আমি প্রসেনজিৎদার কাছে যাব, যে অনেকে আবার সন্দেহ প্রকাশ করছেন, তো আমি এইখানে বিমাটা খুব গুরুত্বপূর্ণ। বিমাতে 100% যে বিদেশি বিনিয়োগ, সাধারণ মানুষের জন্য একটু বুঝিয়ে দেওয়ার বলবো যে আশঙ্কার কোনো কারণ আছে কিনা। কারণ আমরা দেখেছি বহু শিল্পপতি হাজার হাজার কোটি টাকা মেরে চলে গেছে বিদেশে, আবার কোনো বিমা সংস্থা মেরে আমার টাকা মেরে বিদেশে চলে গেল কিনা। ওইটা যেটা যেই শিল্পপতিরা তোমার কথায় মেরে চলে গেছে, আমি ওখানে যেতে চাই না। ফরওয়ার্ড থিঙ্কিং, ফরওয়ার্ড লুকিং করছি। যে প্রথমে তুমি জিজ্ঞেস করলে যে বিমাতে 100% এফডিআই, প্রথমেই বলি গুড এন্ড ব্যাড, অফকোর্স গুড, অফকোর্স গুড। আমাদের যদি এখানে বিনিয়োগ যদি আসতে হয়, আমাদের এখানে নতুন কোম্পানি যদি আসতে হয়, আর আমাদের এখানে সার্ভিস সেক্টরে গ্রোথ যা আছে, আর ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর যা আছে, আমাদের সার্ভিস সেক্টরের মধ্যে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর গ্রোথ হচ্ছে কি সবচেয়ে বেশি, এটা নিয়ে দ্বিমত নেই। এর মধ্যে একটা ছোট্ট ক্ল্যারিফিকেশনও ফাইন্যান্স মিনিস্টার দিয়েছে। উনি বলছেন যে যেই কোম্পানিগুলো 100% অফ প্রিমিয়া ইন্ডিয়ান পেপারে ইনভেস্ট করতে রাজি হবেন, সেইখানে ওনাদের 100% এফডিআই অ্যালাউ করা হবে। অগেন পজিটিভ। কিন্তু উল্টো দিকে কথা হচ্ছে গিয়ে যে এই জিনিসটা করে যেটা গভর্নমেন্ট করার চেষ্টা করছে, যে আমি ইন্ডিয়ান ডেট পেপার, আজকে গভর্নমেন্টের কাছে ইন্ডিয়ান ডেট পেপার বলতে সাধারণ মানুষ, দেখুন আমাদের দেশে ট্যাক্স আর সব কিছু নিয়ে আমরা মোটামুটি 60% বাজেটকে ধরতে পারি, বাকি আমরা ধার নিই। ধার নিই কাদের কাছ থেকে? আমরা কিছু কিছু নিই আমাদের স্মল ইনভেস্টরের কাছ থেকে, মানে আপনি স্মল সেভিংস বলুন, ওটা বেসিক্যালি আমরা ছোট